বাজেটের মধ্যে নওগাঁ জেলা ভ্রমণ করবেন কিভাবে সেই ট্রিক্স দিব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আজকের ভ্রমণ গল্পে আমরা চলে এসেছি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ঐতিহাসিক একটি স্থান নওগাঁ জেলায়। নওগাঁ জেলা শহর থেকে খুব কাছেই এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানটি। আপনারা সবাই এই স্থানটিকে চিনেন, জানেন বা বইতেও পড়েছেন। ঢাকা থেকে বাস বা ট্রেন যোগে আপনি চলে আসতে পারেন খুব সহজে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের শহর নওগাঁ জেলায়। খরচ একদম সীমিত, মাত্র 1500 টাকায়। সালাম আলাইকুম। 64 জেলা ভ্রমণে এখন আমরা আছি নওগাঁ জেলায় এবং নওগাঁ জেলার পাহাড়পুর অঞ্চলে আছি আমরা। এই পাহাড়পুর অঞ্চলের নাম আপনারা বইতে কল্পকাহিনীতে শুনেছিলেন, পাল বংশের শাসনের কথা শুনেছিলেন। এই যে এই অঞ্চলটা, ঠিক এই জায়গা থেকে পাল রাজারা তাদের শাসন কার্য পরিচালনা করত। পাল রাজারা এমন একটি রাজ্য শাসন করত যেটা ছিল বাংলা অঞ্চলের পুরা অর্ধেক। এই অঞ্চল জুড়ে তখনকার সময়ে শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রেই পাল রাজাদের অবদান রয়েছিল অপরিসীম। এই জায়গাতেই হাজার হাজার ভিক্ষু আসতো জ্ঞান অর্জন করার জন্য, যেটা দক্ষিণ এশিয়ায়। রাত ঠিক 12টায় উত্তরবঙ্গের ট্রেন ধরি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। টিকিটের প্রাইস পড়েছে মাত্র 400 টাকা এবং পরদিন খুব সকালে আমরা পৌঁছে যাই উত্তরবঙ্গের বিভাগীয় শহর রাজশাহীতে। রাজশাহী বিভাগীয় শহর থেকে আমরা নওগাঁর বাস ধরি, খরচ পড়েছে মাত্র 180 টাকা। এদিকটা মোটামুটি ঘোরা শেষ, তো এখন হচ্ছে আমরা এদিকটা এক্সপ্লোর করব। এখানে এসে একটা রিল্যাক্স ফিল হচ্ছে। এই অঞ্চলগুলো অবশ্যই আপনাদের দেখা উচিত। এই অঞ্চলগুলো বাংলাদেশের ইতিহাস তথা এই দক্ষিণ এশিয়ার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই একজন নাগরিক হিসাবে অবশ্যই শুধু বই পুস্তকের পাতায় পড়ে না থেকে সরেজমিনে এসে দেখা উচিত, জ্ঞান অর্জন করা উচিত এই বিষয়গুলো। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি তৈরি করেছিল রাজা ধর্মপাল। ধর্মপাল ছিল পাল বংশের সবচেয়ে প্রভাবশালী রাজাদের মধ্যে একজন। এখান থেকে ধর্মপাল তার রাজ্য কন্ট্রোল করত। এই যে আমার ঠিক পিছনে উঁচু টিলার মতো যে স্থানটি দেখা যাচ্ছে, এরকম প্রায় 177টি কক্ষ ছিল পুরো এরিয়াতে। এবং এখানে হচ্ছে যারা বৌদ্ধ ধর্ম চর্চা করতে আসতো, বৌদ্ধ ভিক্ষু, তারা থাকতেন। তাদের আবাসস্থল এই ছোট ছোট টিলাগুলো। পিছনের যে টিলাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজা ধর্মপালের মন্দির, এবং এখানে তিনি এই ভিক্ষুদেরকে হচ্ছে জ্ঞান চর্চা করাতেন, যেটা পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল ছিল। এখান থেকে হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু জ্ঞান অর্জন করে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন দক্ষিণ এশিয়া। সারাদিন চষে বেরিয়েছি এই ঐতিহাসিক স্থানে এবং সংগ্রহ করার চেষ্টা করেছি বিশেষ কিছু তথ্য, যেটা আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখাতে পেরেছি আপনাদেরকে। এবং দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে আসলো, তখন আমার শরীরও কেমন জানি সায় দিচ্ছে না। তখনই শুয়ে পড়লাম ঐতিহাসিক ধ্বংসপ্রাপ্ত এই দেয়ালে এবং উপভোগ করলাম বিকালের মনোমুগ্ধকর আবহাওয়া। শুয়ে শুয়ে একটা জিনিস চিন্তা করলাম, তৎকালীন সময়ে এই অঞ্চলটি কতই না সমৃদ্ধশালী ছিল। 85 সালে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য যে সংস্থা ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারকে তাদের তালিকাভুক্ত করে, এবং এরপর থেকে এটিও একটি বিশ্ব ঐতিহ্যের অংশ। এই বিশ্ব ঐতিহ্যের অংশকে ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। আমি অনেক জায়গায় দেখেছি আমরা নিজে হাতে আমাদের এই স্থাপনাগুলোকে নষ্ট করে ফেলি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা আমাদের এই ধারক ও বাহকগুলোকে ধরে রাখবো, যত্ন করে রাখবো। এটা শুধুমাত্র প্রশাসনের কাজ না, এই দায়িত্ব আমাদের, কারণ আমরাও এই দেশের নাগরিক।